গল্প আমার তিলপরি। লেখায় দিজা মজুমদার। কথা, আপনার মতো ইতরের সংসার আমি করব না। প্রথম বাক্যেই মেজাজ খারাপ হলো আমার। ঠোঁট কামড়ে রাগ সংবরণ করে নিজেকে স্থির করলাম। 10 মিনিট আগে। মিরাজ, একটু এদিকে আয়, শুনে যা বাপ। উদ্বিগ্ন কণ্ঠ আর চিন্তিত চেহারায় খালামণি আমাকে ডাকল। আমি বিয়ের আসরে জামাই সেজে বসেছিলাম। অগত্যা উঠে এসে খালামণির সম্মুখে দাঁড়াতে হলো। কি হয়েছে খালামণি? বাপ রে, কথামণি তো ঘরে নাই, বলেই ডুকরে কেঁদে উঠল খালামণি। আমি বিস্ময়ে ফেটে পড়লাম। বিয়ের কনে বিয়ের আসরে নেই? এ আবার হয় নাকি? মানে? ঘরে নাই তো কোথায় গেল? এসব কি বলছো তুমি? ভালো করে খুঁজে দেখেছ তো? খালামণি ক্রমাগত মাথা নাড়িয়ে বলল, দেখেছি বাপ, কোথাও নেই। আমি আর আপা মিলে পৈপি করে খুঁজেছি, ওই মেয়ের কোনো খবর নেই। এবার কি হবে আমার? মান সম্মান সব গেল। খালামণি মরা কান্না জুড়ে দিল। আমি চুপচাপ বিয়ের আসরে ছেড়ে হাঁটতে শুরু করলাম আমার হবু বউয়ের ঘরের দিকে। খালামণি বলা সত্ত্বেও আমি পুরো ঘরে ওকে খোঁজাখুঁজি করলাম, কিন্তু পেলাম না। এদিকে হঠাৎ করে ওর এমন নিখোঁজ হওয়ার কারণে রাগে আমার শরীর রি করছে। তাই কপালে হাত দিয়ে চোখ বুজে দাঁড়িয়ে রইলাম। আমাকে এমন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে পিছন থেকে মা ডেকে উঠল, মিরাজ। ভাবভঙ্গি পরিবর্তন না করে গম্ভীর গলায় বলল, মা, এটা পড়ে দেখ। কি? কথামণির চিঠি। কথামণির চিঠি শুনে অবাক হয়ে আচম্বিতে মায়ের দিকে তাকালাম। আমার মায়ের মুখটা চুপসে আছে। একটা অপরাধী ছায়া চোখে মুখে ভাসছে। আমি কথামণিকে বিয়ে করতে নিমরাজি ছিলাম, তখন মা আমাকে ফোর্স করল। মা যদি জোর না করত তবে আজ আমাদের দুই পরিবারের মানিজ্যত এভাবে নদীতে ভাসিয়ে দেওয়ার সুযোগ মেয়েটা পেত না, কিন্তু ভাগ্যের লিখন তো আর বদলানো সম্ভব নয়। কিসের চিঠি? মেঝেতে দৃষ্টি রেখে মা জবাব দিল, তুই পড়ে দেখ। 2 লাইন পড়ার পর আমার রুচিতে বেঁধেছে পুরোটা পড়তে। মেয়েটা এমন করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। আমাদের কথা একটাবারও ভাবল না। মায়ের মুখে এসব কথা শুনে আমি বুঝতে পেরেছি, কথামণির প্রতি এই মুহূর্তে মা রাগ এবং ঘৃণা অনুভব করছে। আমি চিঠিটা হাতে নিতেই শুনতে পেলাম খালামণির কান্নার আওয়াজ। খালামণিকে কাঁদতে দেখে মা খানিকটা রাগ এবং বিরক্তি মিশিয়ে বলে উঠল, কাঁদিস না তো, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন আয় আমার সাথে। খালামণিকে নিয়ে মা রুম থেকে বেরিয়ে গেল। ফাঁকা রুমে আমি এবার চিঠি খুলে পড়তে শুরু করলাম, কিন্তু প্রথম লাইন পড়তেই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি ধপাস করে বিছানায় বসে রাগে কাঁপতে শুরু করলাম। তীব্র গতিতে ফ্যান চলমান, কিন্তু ফ্যানের বাতাসে আমার লোমকূপে বাঁধ তৈরি হচ্ছে না। তাই অঝরে ঘামছে আমার শরীর। এই মুহূর্তে পরনের শেরওয়ানিকে খুলে আগুনে ছুড়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু সব রাগ নিজের মাঝে চেপে রেখে চিঠি পড়তে শুরু করলাম মনটাকে স্থির করে। আপনার মতো ইতরের সংসার আমি করব না। আপনাকে আমি কত করে বুঝালাম যে আমি আপনাকে বিয়ে করব না। এরপরও কেন নির্লজ্জের মতো আমাকে বিয়ে করতে চলে এলেন? আপনার ওই জঘন্য মার্কা চেহারা আমার সহ্যই হয় না। তাহলে ভাবলেন কি করে আমি আপনাকে বিয়ে করব? আমি পালিয়েছি আমার মনের মানুষকে নিয়ে। খবরদার আমাকে খোঁজার চেষ্টা করবেন না। 2 বছর পর আমি নিজেই ফিরব, কিন্তু তখন যেন আপনার চেহারা আমাকে দেখতে না হয়। এর আগেই কাউকে ধরে বিয়ে করে নিবেন, কারণ আপনি কুড়িয়ে পাওয়া মেয়েদেরই স্বামী হওয়ারই যোগ্য। আসলে তারাও যদি আপনার স্ত্রী হয় তাহলে তাদেরকেও মানুষ হিসেবে অসম্মান করা হবে।
আপনি একটা নীচ, ইতর আর ছোট লোক। সম্পূর্ণ চিঠি পড়ার পর আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। যেই তিলপরির সাথে আমার বিয়ে হবার কথা, সেই তিলপরি কি না পালিয়ে গেছে অন্য কারোর হাত ধরে। চিঠিটা ছিঁড়ে কয়েকশো টুকরা করে ছুঁড়ে ফেলে দিয়ে দাঁতে দাঁত চেপে আমি ফাঁকা ঘরে বলে উঠলাম, পালিয়ে গিয়ে তুই প্রথম এবং সবচেয়ে বড় অন্যায় করেছিস তিলপরি। আর দ্বিতীয় ভুল করেছিস, আমাকে এভাবে অপমান করে। তোর আমাকেই বিয়ে করতে হবে তিলপরি। সো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শুধু দেখার অপেক্ষায় থাক আমি তোর কি হাল করি। কাউকে কিছু না জানিয়ে আমি বেরিয়ে পড়লাম তিলপরিকে খুঁজতে। গাড়িতে ওঠার সময় নিলয় আমাকে দেখেছিল বিধায় কেবল ওকে সাথে নিয়ে আসতে হলো। কারণ বেটা বেশ বড় গলায় আমাকে জানিয়েছে, আরে আমারে নিয়ে চল। আমি কোনো সিআইডির থেইকা কম না। তোর বউ রে। আমার বউ বলতেই ওর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করেছিলাম আর বেটা চুপসে গিয়ে আমাকে বলেছিল, মানে তোর হবু বউ আর কি। এখন মাথা গরম করিস না মামা, চল তাড়াতাড়ি। গাড়ি আমি নিজেই চালিয়ে যাচ্ছি। পাশে বসা ফুয়াদ হঠাৎ জিজ্ঞেস করল, আমরা কই যাইতেছে মামা। রাগে মাথা আমার আগ্নেয়গিরি হয়ে আছে, এর মাঝে নিলয়ের এমন বেহুদা প্রশ্নে আমি উন্মাদ প্রায়। দাঁতে দাঁত চেপে জানালাম, পিকনিক করতে। ধাত বেটা, খালি রাগ দেখাস কেন? তো জানা কথা আবার জিজ্ঞেস করিস কেন? কতবার বলতে হবে তোকে তিলপরিকে খুঁজতে যাচ্ছি। বারবার এক কথা বলতে আমার কিন্তু ভালো লাগে না নিলয়। আরে সেটা তো আমিও জানি, কিন্তু ওরে খুঁজবিটা কই? খুব সাবধানে গাড়ি চালানোর ভিড়ে একটু ভেবে আমি বললাম, ওর বান্ধবী আছে না একটা, কি যেন নাম বলল? ও হ্যাঁ, সুস্মিতা। ওকে শাসিয়ে জেনেছি ওরা কোথায় আছে। আমার পাশের সিটে বসে ও আগ্রহের ঠেলায় নিলয় এগিয়ে এসে শুধালো, কই আছে? এখনো নাকি বাসস্ট্যান্ডে আছে? তাইলে শিগগির চল মামা। শুনে আমি কড়া চোখে নিলয়কে দেখলাম, গাড়ি কি উড়িয়ে নিয়ে যাব? একটু বিরতিতে আবার বললাম, চুপচাপ বসে থাক আমার মাথা না খেয়ে। এমনিতেই মেজাজ খারাপ। প্রায় 10-15 মিনিট পর বাস স্ট্যান্ডে চলে এলাম। অতি দ্রুত গাড়ি থেকে নেমে খুঁজতে শুরু করলাম। আজকে বাস স্ট্যান্ডে খুব একটা ভিড় নেই। হঠাৎ নিলয় চিৎকার করে উঠল, মিরাজ বেটা কই খুঁজছিস তুই? এদিকে আয় জলদি। আমি ছুটে ফুয়াদের কাছে যেতেই বেটা আমায় হাত দেখিয়ে বলল, ওই যে তোর তিলপরি। দেখ, হেসে হেসে ডাব খেয়ে কার উপর যেন গড়িয়ে পড়ছে। নিজের বন্ধুর মুখে নিজের হবু বউয়ের সম্পর্কে এমন তিক্ত অথচ সত্যি কথা শুনে ইচ্ছে করছে দুটোকেই জ্যান্ত পুঁতে দিই। রাগ চাপা দিতে চোখ মুখ খিচে চলেছি, কিন্তু কিছুতেই রাগ নিয়ন্ত্রণে আসছে না। তাই রাস্তার পাশে দাঁড়িয়ে নিলয়ের উপর গর্জে উঠলাম, মুখ সামলে কথা বল নিলয়। পালিয়ে এসেছে বলে তুই আমার হবু বউকে যা খুশি বলতে পারিস না। আমার কথায় নিলয় অবাক হলো, অবশ্য অবাক হওয়ারই কথা। কারণ চোখের সামনে দাঁড়িয়ে থাকা আমার পালিয়ে আসা হবু বউকে কিছু না বলে আমি ওকে মেজাজ দেখাচ্ছি। নিলয় আমার রাগ সম্পর্কে অবগত, তাই তর্ক বা যুক্তি না দেখিয়ে ঠান্ডা মাথায় বলল, দোস্ত রাগ করিস না। ওকে নিয়ে এবার বাড়ি চল। নিঃশব্দে হাঁটতে শুরু করলে নিজের মাঝে তীব্র রাগ অনুভব করে উত্তেজিত হচ্ছি। কাছাকাছি হতেই দেখতে পেলাম, ধূসর রঙের শার্ট পরা ছেলের সাথে তিলপরি ডাব খাচ্ছে আর হেসে হেসে কথা বলছে। এসব দেখে আমার মেজাজ আরো বিগড়ে গেল। আমি ছেলেটার পিছনে দাঁড়িয়ে নিজের ডান হাত ঝেড়ে নিলাম। এরপর বাম হাতে ছেলেটাকে আমার দিকে ঘুরিয়ে আচমকা ঘুষি মেরে দিলাম। তিলপরির সামনে গিয়ে দাঁড়িয়ে ওকেও মারব ভেবেছিলাম, কিন্তু নিলয় আমাকে পিছন থেকে ঝাপটে ধরে বলল, মামা শান্ত হইয়া আগে কথা বল। হাঙ্গামা করিস না। ভেবেছিলাম আমাকে দেখে তিলপরি ভয়ে চুপসে যাবে, কিন্তু এই মেয়ে চোখের সামনে নিজের প্রেমিককে ঘুষি খেতে দেখেও ডাব নিয়ে ব্যস্ত। এমনভাবে ডাব খাচ্ছে যেন ওর দিন দুনিয়ার কোনো চিন্তাই নেই।
আমি ওর মুখোমুখি হতেই ও হাতের ডাব ফেলে গলা উঁচিয়ে বলল, আপনার সাহস কি করে হলো তুষারের গায়ে হাত দেওয়ার? আমি বাজখাই গলায় প্রশ্ন করলাম, হাত দিয়েছি, বেশ করেছি। এবার পাও দিব। কি করবি তুই? খুন করব আমি আপনাকে। আচমকা চিৎকার করে উঠল তিলপরি। শুনে মেকি হাসিতে ফেটে পড়ে আমি শুধালাম, তাই নাকি? ঠিক আছে, কর, খুন কর আমাকে। এই মুহূর্তে করবি, নইলে তোর তুষারকে আমি জানে মেরে দিব। তিলপরি আমাকে কয়েক সেকেন্ড দেখে পাশে অবস্থান করা ডাবওয়ালা মামার কাজ গেল। ইয়া বড় একটা দাঁড়িয়ে আমার সামনে এসে দাঁড়ালো। ওকে এমন বিদ্রোহী নারী হতে দেখে একগাল হেসে উঠলাম আমি। তাচ্ছিল্যের সুরে বললাম, এবার পারলে এটা চালিয়ে দেখা, নয়তো এটা দিয়েই তোর তুষারের। আমার কথা শেষ হওয়ার আগেই তিলপরি দাঁড়িয়ে মুহূর্তেই আমার শরীর থেকে মাথাটা আলাদা করে দিল। শোয়া থেকে ধুরমুর করে উঠে বসলাম। বসে হাঁপাতে লাগলাম। গলা শুকিয়ে কাঠ আর ঘর্মাক্ত শরীরে অস্থিরতা বিরাজ করছে। মাথার উপর ফুল স্পিডে ফ্যান চলছে, কিন্তু ঘেমে জবজব করছে আমার টি শার্ট। হাত বাড়িয়ে টেবিল থেকে পানির বোতলটা নিয়ে ঢকঢক করে পানিতে গলা ভিজিয়ে নিলাম। কিছুটা স্বস্তি ফিরে পাওয়ার পর যখন দরজার দিকে নজর দিলাম, দেখলাম হলুদ 3 পিস আর হিজাব পরে দাঁড়িয়ে আছে তিলপরি। মনে মনে হালকা হেসে বলে উঠলাম, এতক্ষণ ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম আর এখন জেগে থেকে স্বপ্ন দেখছি। এই মেয়ে সত্যিই বোধহয় আমাকে খুন করার পায়তারা করছে, নয়তো শয়নে স্বপনে এভাবে কেন আমার জীবন এলোমেলো করে দিচ্ছে? এমন শকুনি চোখে তাকিয়ে আছেন কেন? আজকে কি প্রথম দেখছেন আমাকে? জাগ্রত স্বপ্ন হলেও তিলপরির কথা আমি স্পষ্ট শুনতে পারছি। মনে মনে ভাবলাম, একটু স্বপ্নের তিলপরির সাথে ফাজলামি করি। এই মেয়ের তো সাহস কম নয়, ঘুমের মধ্যে কেমন করেই না আমাকে মেরে দিল। প্রথম কেন দেখব? তবে আজকের সৌন্দর্যে তোকে প্রথমই দেখছি। ঠিক যেন বুক থমকানো আর চোখে জ্বালা ধরানো এক রৌদ্রস্নাত সূর্যমুখী। এসব শুনে হঠাৎ আমার দিকে তাকিয়েই আমার মাকে বলতে লাগলো, খালামণি, তোমার ছেলে পাগল হয়ে গেছে। সকাল সকাল কি সব বলছে দেখো। তাড়াতাড়ি একটা টিকিটের ব্যবস্থা করো, পাবনায় পাঠাতে হবে। ভেতর থেকে মায়ের গলাও শুনতে পেলাম, যে শুরু থেকে পাগল, সে আর নতুন করে কি পাগল হবে? তিলপরি আর কথা বাড়ালো না। আমার দিকে ফিরে হাত বেঁধে দাঁড়িয়ে রইল। ওর স্থির দৃষ্টি দেখে খানিকটা চুপসে গেলাম, এই ভেবে যে এটা জাগ্রত কোনো স্বপ্ন নয়, ও সত্যিই আমার ঘরের অদৃশ্য চৌকাঠে দাঁড়িয়ে আছে। ছেলে হয়েও এই মেয়ের সামনে সর্বদা ভয়ে তটস্থ হয়ে থাকি আমি, অথচ ও খুব সাধারণ একটা মেয়ে। আমাকে ভাইয়া ভাইয়া ডেকে কত খোঁজখবর নিত। কিন্তু কি জানি, এখন বছরখানেক ধরে ভাইয়া ডাকবে তো দূরের কথা, আমাকে যেন ওর সহ্যই হয় না। তুই কি সত্যিই এসেছিস? নীরস গলায় জবাব এলো, না, মিথ্যি এসেছি। কথাটা শুনে চোখে মুখে বিস্ময় বাড়ল আমার। স্বপ্নের ঘোরে জেগে থেকে কি সব উল্টাপাল্টা বললাম ওকে। এখন এসব ভেবেই নিজের কাছে কেমন লজ্জা লজ্জা লাগছে। হঠাৎ আমার বাড়িতে? প্রশ্নটা শুনে ও কেমন মুখ করে হেসে উঠল। শব্দহীন এই হাসিতে পরিহাস ছিল। গায়ে জ্বালা ধরে গেল আমার। গা জ্বলানো আগুনে ও ঘি ঢালতে তাচ্ছিল্যের সুরে বলে উঠল, আপনার বাড়ি? আপনার বাড়ি কবে থেকে হলো? আপনি তো হলেন এই বাড়ির ভাড়াটে, বিনে পয়সার ভাড়াটে। অন্য ভাড়াটে টাকা দিয়ে থাকে আর আপনি টাকা নিয়ে। ওর এমন কথায় অসম্ভব রেগে আমি শুধালাম, আমি বিনে পয়সার ভাড়াটে? তাহলে তুই কি এই বাড়ির নতুন বউ? এই শুনে তিলপরি তবদা খেয়ে এতক্ষণ ধরে বেঁধে রাখা হাতজোড়া ছেড়ে দিল। যেই চেহারায় দীর্ঘ সময় ধরে রাগের রাজত্ব বেসেছিল, সেই বদনে এখন লজ্জার রোদ গাঢ় হয়ে ফুটতে লাগল।
আমি তো নির্বিকার হয়ে ওর লজ্জাস্নাত তিল ভরা মুখে তাকিয়ে আছি। কি বলেছি ওকে সেই হুঁশ আমার এক ফোঁটাও নেই। তবে যখন ওর চঞ্চল চোখের দৃষ্টি মাটিতে আছড়ে পড়তে লাগলো, তখনই সম্বিত ফিরল আমার হাত। আমি তো ওকে আমার বউ ইঙ্গিত করলাম। এই বাড়িতে অবিবাহিত ছেলে তো কেবল আমি। পাগল নাকি আমি? কি সব বললাম ওকে। শেষে কিনা আমার পরিস্থিতি স্বাভাবিক করতে অতিদ্রুত অন্য প্রসঙ্গ টেনে বললাম, কখন এসেছিস তিলপরি? আর কার সাথে এসেছিস? তিলপরিও লজ্জা কাটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যর্থ হলো গাঢ় লজ্জার কাছে। চঞ্চল চোখে কোনোমতে জবাব দিল, 9টার দিকে এসেছি আর একাই এসেছি। ওর কথার মাঝেই আমি বিছানা ছেড়ে নেমে পড়লাম। কপাল ভালো আজকে গায়ে ট্রাউজার আর টি শার্ট আছে। আমি তো খালি গায়েই ঘুমাই। এখনও যদি আমাকে ওই অবস্থায় দেখত তবে লজ্জার আর শেষ থাকতো না আমার। বিছানা থেকে নেমে ফোন নিয়ে চার্জে দিলাম। এক ফাঁকে ছোট্ট করে জানতে চাইলাম, ক্লাস নেই? ছিল, কিন্তু ক্যাসেল করে দিয়েছে। খাবার খেতে খালামণি ডাকছে আপনাকে, এটা বলতেই এসেছিলাম। আপনি ফ্রেশ হয়ে আসুন। আমি গেলাম। অতিদ্রুত কথাগুলো বলে তিলপরি চলে গেল। বুঝলাম, লজ্জার সাথে পেরে উঠতে না পেরেই ও এক প্রকার পালিয়ে গেল। আমি নিজের বোকামির জন্য হেসে বলে উঠলাম, স্বপ্নে দেখা হবু বউকে আজ বাস্তবে বউ বানিয়ে দিলাম। স্বপ্ন কি সত্য হওয়ার পথে হাঁটছে নাকি? ইয়া আল্লাহ, আপনিই ভালো জানেন। জানে এই মন জানে। তুমি যে আমার, তোমারই স্বপ্নে আমার রোজ পারাপার ভালোবাসার খামে চিঠি লিখে তোমার নামে পাঠিয়ে দিলাম আমি। পড়ে নাও এবার। শেষ বিকেলে আকাশের মন একটু বেশিই মলিন হলো। মাঝে মাঝে তরল মেঘের আনাগোনা চোখে পড়ছে। বাতাস যদিও বা আর্দ্র, কিন্তু মনে হচ্ছে না বৃষ্টি হবে। এরকম মেঘের বিকেলে মন খারাপ হওয়ার কথা, কিন্তু আমার মন বিষণ্ণ হচ্ছে না, বরং ফুরফুরে মেজাজে প্রেম প্রেম উল্লাস টের পাচ্ছি। গা হিম করা এক অনুভূতির নদীতে বারংবার ভরাডুবিতে পড়ছি। মামার বাড়ির কাছাকাছি হতেই গান বাজনা ভেসে এলো কানে। আমি আস্তে ধীরে বাইক থামিয়ে দিলাম। আজকে আদ্রিতার হলুদ সন্ধ্যা অনুষ্ঠান, কিন্তু আশ্চর্যের বিষয় মামাতো বোনের বিয়ের আনন্দের চেয়ে খালাতো বোনের সাথে দেখা হওয়া নিয়ে আমার মন বেশি উত্তেজিত। মস্ত ছাদ থাকার পরও অনুষ্ঠানের আয়োজন বাড়ির উঠোনে করা হচ্ছে। কাজ এখনো বাকি আছে, এসব আর চোখে দেখে আমি বাড়ির ভেতরে চলে এলাম। ড্রয়িং রুমেই মাকে পেয়ে গেলাম। আমাকে দেখে মা ভরা মজলিস ছেড়ে উঠে এলো। আমি 2 পা এগিয়ে হাতের খানা ব্যাগ দেখিয়ে শুধালাম, মা, ব্যাগ কোথায় রাখব? তুই সোফার এক কোণায় এখন রেখে যা। আমি পরে তুলে রাখব। মায়ের কথা মতো রেখে দিয়ে জিজ্ঞেস করলাম, খালামণিরা এসেছে? হ্যাঁ, ফারিহা রান্নাঘরে। তাই হয়তো দেখছিস না। মায়ের কথার মাঝেই প্রত্যয়কে একটা রুম থেকে বের হতে দেখলাম। আমি ডেকে উঠলাম, এই প্রত্যয়, তুই থাক তবে। আমি যাই। অনেক কাজ পড়ে আছে। মা চলে গেল আর আমি এগিয়ে প্রত্যয় মুখোমুখি হলাম। শুধালাম, কখন এসেছিস? হাসি খুশি মেজাজ ছেলেটা জানালো, ঘন্টা 2 আগে। কিন্তু তুমি এত দেরি করলে কেন ভাইয়া? তুমি না সব সময়ই লেট। প্রত্যয় কথার উত্তর না দিয়ে আমি বহুকাঙ্ক্ষিত একজনের হদিস পাওয়ার লোভ প্রকাশ করলাম, তোর বোন কই? একটু আগে ছাদে উঠতে দেখেছিলাম। একটা বাচ্চা কান্না করছিল। সেই বাচ্চা আর একটা মেয়েকে নিয়ে ছাদে গেল। এখন হয়তো সেখানেই আছে। আমি আর দেরি করলাম না। অতিদ্রুত সিঁড়ি ভাঙতে লাগলাম, কিন্তু এই প্রথম সিঁড়ি ভাঙতে গিয়ে হাঁপানির অস্বাভাবিক টান লক্ষ্য করলাম। না, আমার শ্বাসকষ্টের কোনো রোগ নেই। কিন্তু এই মেয়েকে দেখার উত্তেজনায় শ্বাসপ্রশ্বাস আজ কিছুতেই স্বাভাবিক থাকছে না।
এদিকে উঠোন থেকে ভেসে আসা গানের স্রোতে মন কেমন টালমাটাল হচ্ছে। হুট করে কি যে বিচ্ছিরি জ্বালায় বুকে দহন হচ্ছে। ছাদে এসে দাঁড়ানোর পর এবার হাঁপানির সাথে হৃদরোগও যোগ হলো। এসব কি হচ্ছে আমার সাথে? কি সব দেখছি আমি আমার ২৬ বছরের পুরাতন চোখ দিয়ে? এটা সত্যিই তিলপরি। বিশ্বাস হচ্ছে না। আমার একদমই হচ্ছে না। সোনালি রঙের লেহেঙ্গায় কাউকে এমন ভয়ঙ্কর সুন্দর লাগতে পারে তা আমার জানা ছিল না, কিন্তু এই মেয়ে এমন ভয়ঙ্কর কেন হলো আজ? কে বলল তাকে সেজেগুজে আমার বুকের ব্যথা বাড়িয়ে দিতে? এখন হার্ট অ্যাটাক করে যদি হাসপাতালে ভর্তি হই, তবে সেই দায়ভার কি ও নিবে? উঠোন থেকে দেদারসি গানের সুর ভেসে ভেসে আসছে, কিন্তু সেসব যেন আমার কান অবধি পৌঁছাতে পারছে না। শুধু তিলপরি সোনালি ধান হয়ে আমার বুকের পর রক্ত নিয়ে খেলা করছে। বুকের মধ্যে থম ধরে গেছে আমার। নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে আজ। খিলখিল হাসিতে গা ভাসিয়ে দিয়ে এই এতক্ষণ পরে ওর কাজল কালো চোখ দেখল আমায়। চোখাচোখি হতেই ওর মুখে ঈষৎ লজ্জার আভা দেখতে পেলাম। চঞ্চল চোখের দৃষ্টি সরিয়ে নিয়ে ও স্বাভাবিক হলো আর গলা উঁচিয়ে অনেকটা জোরে আমায় জিজ্ঞেস করল, কিছু বলবেন? ও হয়তো ভেবেছিল গানের আওয়াজে আমি শুনতে পারবো না, কিন্তু ওর জানাই হলো না। ওকে দেখতে গিয়ে স্পন্দন বেড়েছে আমার। বধির হয়ে গেছি আমি এই মেঘলা বিকেলে আজ। হুঁশ ফিরল আমার। দূরত্ব কমিয়ে কাছাকাছি হলাম। তিলপরির কাছেই বাচ্চা কোলে একটা অচেনা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মেয়েটাকে এখান থেকে কাটিয়ে দিতে হবে, এই ভাবনায় বানিয়ে বানিয়ে বললাম, নিচে যেতে বলেছে। কথাটা আমি অচেনা মেয়েটাকে বললাম বলে অবিশ্বাসের চোখে জানতে চাইল, আমাকে? হ্যাঁ। কে ডাকছে? আমার চেনা নেই। আমাকে বলেছিল ডেকে দিতে, তাই আমি বললাম। পুরোটাই মিথ্যে কথা, কিন্তু এমনভাবে বললাম যে মেয়েটা বিশ্বাস করতে বাধ্য হলো। আচ্ছা, আমি যাচ্ছি। এই বলে মেয়েটা চলে গেল। এতক্ষণ অচেনা একটা মেয়ের সাথে কথা বলতে গিয়ে আমার বুকের ভেতরের তোলপাড় অনেকটাই শিথিল হয়ে গেছে। এদিকে তিলপরি নিচে যাওয়ার জন্য প্রস্তুত হলো। আমি চট করে গম্ভীর হলাম। ছাদের রেলিংয়ে হেলান দিয়ে হাত ভাঁজ করে ওকে ডাকলাম, ওই তুই কই যাস? আমার মতোই গম্ভীর একটা ভাব নিয়ে শুধালো, তাহলে কি করব? সবসময় এই মেয়ের গাম্ভীর্য আমার ভালো লাগে না। সবার সাথে সরলতা প্রতিচ্ছবি আর আমার সাথে এক পাথুরে মানবী, এমন কেন করে ও আমার সাথে? রাগে দুঃখে বুকে ছোট্ট একটা ক্ষত হলো। চেপে রাখতে গিয়ে আজ সত্যিই ব্যর্থ হলাম। সোজা হয়ে ধমকের সুরে বললাম, থাপ্পড় দিয়ে কান লাল করে ফেলব। এত ভাব কিসের তোর? চুপচাপ এখানে দাঁড়া। আমায় উল্টো রাগ দেখিয়ে জানতে চাইল, আপনি কোন হরিদাস পাল, যার রাগে আমি ভয় পেয়ে যাব? এবার জেদ চেপে গেল আমার। ও হাঁটতে শুরু করবে তার আগে একদম ফিল্মি স্টাইলে ওর দুই হাত শক্ত করে চেপে টানতে লাগলাম। টেনে এনে ছাদের দেয়াল ঘেঁষে দাঁড় করিয়ে দিলাম। আচমকা এমন কাণ্ড ও হয়তো আশা করেনি, তাই হাতের ব্যথায় কাকুই ছাড়া ওর মুখ ফুটে কোনো কথা বের হয়নি। তিলপরি স্থির হয়ে কিছু বলে উঠবে তার আগেই আমি দেয়ালে দুই হাত ঠেসান দিয়ে ওর দিকে ঝুঁকে এলাম। এদিকে আঁতকে উঠে গোল গোল চোখে তাকালো মেয়েটা। ওর হয়তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, কারণ আমাদের মধ্যকার দূরত্ব যে অতি সামান্য। আমি তোয়াক্কা করলাম না। ভয় তটস্থ হওয়া তিলপরির মাঝে নতুন আরও আতঙ্ক ছড়িয়ে দিতে দাঁতে দাঁত চেপে বললাম, এক পা নড়েছিস তো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দিব। চোখ নামিয়ে নিল। আমার চোখে চোখ রাখার সাহস ওর আর হলো না। কিন্তু আমার ইচ্ছে করছে ওর কাজল কালো চোখগুলো আমায় দেখুক। ভয় শুকনো একটা ঢোক গিলে ও কাপা কাপা গলায় আমাকে জিজ্ঞেস করল, কেন ন? কি করেছি আমি? মন হাসল আমার ওর লাল ঠোঁটের নৃত্য দেখে। মনের হাসি গোপন করতে আমি কিছুটা সময় ছাদের মেঝেতে তাকিয়ে রইলাম।
এই মেয়েকে আজ ভয়ঙ্কর সুন্দর লাগছে, এই কথা ওকে কি করে বোঝাই? তারপর ওর ভয়কাতুর মুখ যেন আফিম হয়ে আমায় মাতাল করতে মরিয়া হয়ে উঠেছে। কি যে অসহ্য যন্ত্রণায় বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা হচ্ছে। তিলপরি, আমি কিছু বলতে চাই। প্লিজ, আজকে অন্তত আমাকে বলতে দে। আজকে আর জেদ করিস না প্লিজ। আমার কথায় ও ভয়ে ভয়ে হ্যাঁ সূচক মাথা নাড়াল। মনের মধ্যে স্বস্তি যেন দোল খেয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে আমি এবার বলতে লাগলাম বহুদিনের না বলা সেই কথা, যে কথা বলতে না পেরে এক মুহূর্তও শান্তি পাইনি আমি। সেদিন প্রত্যয় আমার পকেট থেকে যেই সিগারেটের প্যাকেটটা বের করেছিল, সেটা আমার নয় তিলপরি। এইসব ছাইপাশ আমি খাই না। তবে হ্যাঁ, মাঝে মাঝে বিয়ার খাই। বিয়ারের কথা বলতেই ও সংকোচার জোরটা ভুলে চোখ পাকিয়ে তাকালো আমার দিকে। ওর এমন চাহনি দেখে একটু চুপসে গিয়ে অপরাধী মুখ করে হাসলাম আমি। ওর রাগ যেন গাঢ় না হয় তাই সাত তাড়াতাড়ি বোঝাতে লাগলাম, আরে আরে, সব সময় খাই না তো। বন্ধুদের সাথে কোনো পার্টি হলে এই একটু আধটু, কিন্তু বিশ্বাস কর, সিগারেটের নেশা আমার একটুও নেই। শখ করেও কোনোদিন খাইনি। ও চোখ নামিয়ে নিলেও শান্ত হলো না। রাগ রয়ে গেল ওর সুসজ্জিত মুখের পর। আচমকা আমার মাথায় দুষ্ট এক বুদ্ধি খেলে গেল। ওর কানের কাছে ফিসফিস করলাম, যেই ওষ্ঠ আমার বউ বউ ডেকে ক্লান্ত হবে সেই ওষ্ঠে নিকোটিনের অত্যাচার করিনি তিলপরি। না হওয়া বউয়ের প্রতি আমার যে আকাশ সমান টান, এই কথা তো তোরা সবাই জানিস তাই না? আমি সোজা হয়ে ওর দিকে তাকালাম। ওর রক্তাভ মুখ দেখে হাসি পেল আমার। যা ভেবেছিলাম তাই হলো, আমার জড়ানো গলায় উল্টা পাল্টা কথা শুনে তিলপরি রাগে লাল হলো। ইস, এই মেয়েটা আমার বউয়ের নাম একদমই শুনতে পারে না। আমি আর এই প্রসঙ্গে কিছু বললাম না। এই রাগী মেয়েকে আর একটু রাগালে যদি আমায় মারধর শুরু করে, তবে বিয়ে বাড়িতে আমার ইজ্জত বলে আর কিচ্ছু থাকবে না। আমি আগের প্রসঙ্গ নতুন করে টেনে এনে শান্ত গলায় বললাম, জানিস, এই কথাগুলো তোকে বলার জন্য অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তবে আজকে বলতে পেরে নিজের উপর থাকা ভারী বোঝাটা যেন হালকা হয়ে গেছে। মেয়েটা কিছু বলছে না। আশ্চর্য রকমের গাম্ভীর্যে গা ডুবিয়ে রেখেছে। সব তো বলে দিলাম তিলপরি। এখনো কি আমার উপর অভিমান করে থাকবি? তিলপরির নামিয়ে রাখা চোখজোড়া স্থির হয়ে আছে। সুসজ্জিত মুখে রাগ, চিন্তা আর অভিমান, এসব যেন মিলেমিশে একাকার হয়ে আছে। হঠাৎ চোখজোড়া তুলে রাগী স্বরে হুকুম করল, সরে দাঁড়ান। ও হঠাৎ এমন কিছু বলবে, আমার ধারণা ছিল না। তাই চট করে বলা কথাটা বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, কি? বললাম, আমার সামনে থেকে সরে দাঁড়ান। আমার কথার উত্তর না দিয়েও এমন রাগ দেখাচ্ছে কেন? পুরোপুরি বোধগম্য হলো না। আপত্তি জানালাম, কিন্তু কথার মাঝে ঠেসান দিয়ে রাখা আমার দুই হাতের নিচ দিয়ে সরে গেল মেয়েটা। আমি বোকা হয়ে গেলাম এই মেয়ের কাণ্ড দেখে। রাগের পাশাপাশি বুদ্ধিও আছে, এটা বলতেই হবে। কিন্তু ও হুট করে চলে যাওয়ায় নিজের উপর খুব রাগ হলো আমার। জেনে শুনে ওকে অমন রাগিয়ে না দিলেও পারতাম। নিজের উপর বিরক্ত আমি ঠাই দাঁড়িয়ে ভাবছি, ওকে কি আরও একবার ডেকে নতুন করে সব বুঝিয়ে বলবো? লজ্জিত মুখে আর নত চোখে যখন নিজের সাথে যুদ্ধ করতে ব্যস্ত আমি, তখন হাতটা ভেসে এলো, শুনুন। শুনুন, এই ছোট্ট শব্দে আমার বুকের ভেতর যেন শরৎ হাসল। আমি চোখ তুলে দেখলাম, ছাদের দরজার কাছে তিলপরি দাঁড়িয়ে আছে। চোখাচোখি হতেই ও বলতে লাগলো, অভিমান করলেও কারো কারো উপর সেটা ধরে রাখা যায় না। আপনি কেমন, এটা অনেকটাই জানি আমি, আর ভাইয়া ডাকা বন্ধ করেছি অন্য কারণে। শেষ কথায় অবাক হলাম, কোন কারণে? না জানার ভান আর কতদিন করবেন? এবার তো বুঝান যে, আপনি সব বুঝেন।
ওর কথায় আপনা থেকে চোখজোড়া নেমে গেলাম আমার। এটা সত্যিই যে আমি না বুঝার ভান করে থাকি, কিন্তু কতটুকু বুঝতে পারি সেটাও তো জানি না। তাহলে ওকে কি করে বুঝাবো আমি সবটা বুঝি আর সবটা জানি? তিলপরির কথার লজ্জায় চোখ নামিয়ে নেওয়ার সময় আমি ভেবেছিলাম উত্তর না পেয়ে তিলপরি হয়তো চলে যাবে। কিন্তু মেয়েটা ঠাই দাঁড়িয়ে রইল আর তাচ্ছিল্যের সুরে আমায় জিজ্ঞেস করল, পাঞ্জাবি পরে জামাই সেজে এসেছেন কেন? আদ্রিতা আপুর ননদের জন্য? নাকি নিকোটিনে না জ্বলানো ওষ্ঠের জন্যে বউ খুঁজতে? যাকে ডেকে ডেকে আপনার ওষ্ঠ পথভ্রষ্ট হয়ে কোমর ভেঙে পড়বে। ওর কথায় আমার চোখ ছানা বড়া হয়ে গেল। আনমনে আমি প্রায় আঁতকে উঠলাম, কি মেয়ে রে বাবা! লজ্জা যেন এক বিন্দুও নেই ওর মাঝে। আর একটা কথাও মাটিতে ফেলতে চায় না। পিঠের পেছনে থাকা বিনুনি ডান হাতে সামনে এনে ঘড়ির কাঁটার মতো ঘোরাতে শুরু করল। মণিমুগ্ধকর এই দৃশ্যে বিভোর হতে গিয়ে আমি ওকে জবাব দিতে ভুলে গেলাম। তিলপরি শুধালো, কিছু বলছেন না কেন? ভেতরটা আমার কিসের দমকা হাওয়ায় ভেঙে খানখান হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে গাম্ভীর্য টেনে বলে উঠলাম, তোর কি মনে হয় না তুই খুব বেশি বলছিস? দুই হাতে বিনুনি ঠিক করতে গিয়ে দায়সারা গোছের ভাব টেনে আনল, আপনি করতে পারবেন, এতে দোষ নেই। আর আমি বললেই দোষ? কি করেছি আমি? প্রশ্ন শুনে চোখ তুলে তাকাল। কিসের খুশি জানা নেই, কিন্তু ও প্রাণখোলা শব্দহীন হাসিতে আমাকে ঈষৎ নিন্দাসূচক প্রশ্ন করল, আপনার মতো ছেঁচড়াকে বলতে হবে? কৈফিয়ত দিতে হবে? এই প্রথম ওর নিন্দেমন্দ আমার মুখে হাসি আনল। হাসি লেগে থাকা আমার ঠোঁট কামড়ে আমি বলে উঠলাম, তবে রে। এক পা এগিয়ে ওকে দৌড়ানি দিতে চাইলাম, কিন্তু মেয়েটা হাসতে হাসতে পালিয়ে গেল। তবে যাওয়ার আগে আমার কানে কিছু শব্দ দিয়ে গেল, হায় আল্লাহ, ছেঁচড়া খেপে গেছে। শুনে আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে গা দুলিয়ে হেসে উঠলাম। তৃপ্তিদায়ক মনে ওর সুসজ্জিত মুখটা ভাসিয়ে আওড়ালাম, আমার তিলপরি। সমাপ্ত।